শ্যামনগর। এই যে পুজো দিতে যাচ্ছেন এখন, দেখো ভক্ত পুজো দিতে যাচ্ছে। এই যে ওরে বাবা, আমার রবীন্দ্রনাথ সেই কবে এসেছিলাম শ্যামনগর মন্দিরে, 1 বছর আগে। আবার দিচ্ছি গান রবীন্দ্রনাথের, যে আমার প্রেমের ঠাকুর। রবীন্দ্রনাথকে গান শোনাই একটা ছোট্টর মধ্যে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, ভয়ে করো না সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো, এসেছি দণ্ড দুয়ের তরে। আজ তোমারে সিঁড়ি দিয়ে উঠছি, দেখতে এলেম অনেক দিনের পরে, ভয় করো না সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো, এসেছি দণ্ড দুয়ের তরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, দেখবো শুধু মুখ খালি, শোনাও যদি শুনবো বাণী, দেখবো শুধু মুখ খানি, শোনাও যদি শুনবো বাণী, না হয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। প্রণাম ঠাকুর। খারাপ হলো গানটা, রবি ঠাকুরকে পেলাম তো, তাই জন্য আমি তো পাগল, মানে রবি, কিন্তু আমি সুযোগই পাই না এই মন্দিরের জন্য। খালি খালি শ্যামা সঙ্গীত গেলেই শ্যামা সঙ্গীত করো, শ্যামা সঙ্গীত করো। শান্তিনিকেতনে আমি গেছি তো, আমার ম্যাডামরা তো নিয়ে গেছে, সুপ্রিয়া ম্যাডাম। এবার শান্তিনিকেতনে আমি পেয়েছি আমার ওরই কাকা, মানে আমার কাকা শ্বশুর। তাহলে আমি তো ঠাকুরের কাছে কত প্রার্থনা করেছি, ঠাকুর তুমি আমাকে শান্তিনিকেতনে আমার নিজের আত্মীয়কে দাও। বিশ্বাস করো, বিশাল পয়সা, তার গুনতিতে নেই, শেষ নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা বড় কথা। আমি কতবার যেতে পারি, এখনো বিয়ে হয়েছে, এখনো তো যাইনি, সম্ভব হয়নি, কিন্তু চেষ্টা থাকা চাই। শোনো, শুধু একা একা সম্পর্ক হয় না গো, একদম দেখবে পিছনের দুপা আবার। আরে স্বামীকে তো পাত্তা দিতে হবে, স্বামীকে না পাত্তা দিলে হবে? স্বামীকে যদি সাথে না যায় হবে? আচ্ছা বলো তো দেখি, স্বামী যদি সাথে না থাকে আমরা কি করে এগোই? জানো তো আমি শান্তিনিকেতন কেন, আমি কত জায়গায় চলে যেতে পারবো। তারপরে কি সবকিছুতেই যদি স্বামীর সাথ না দেয় না, কোনো কাজে তুমি সাকসেস পাবেই না। টাকা পয়সা দিয়ে আমাকে কাউকে হেল্প করতে হবে না। আমি যা, আমার মা বাবা যা কষ্ট করে গান শিখেছি, আমি তোমাদের দিকে লজ্জা পেলে হবে না, তুমি কোনোদিনও সাকসেস পাবে না। আমাকে ওই ব্যারাকপুরে আমি গানটা করেছিলাম, সত্যমঙ্গল প্রেমময় তুমি ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। উনি ফেলিওর করেছেন, উনি মানুষটা ওই এভারেস্ট অভিযান করতে গিয়ে উনি ফেলিওর, মানে পড়ে গেছেন, সেখানে ওনার কলিগ টলিগ সব গেছে, উনি মানে প্রফেশনে হচ্ছে পুলিশ। আমি কিন্তু খারাপ কথা কিছু বলছি বলো তো? এবার তোমরা না হলে জানবে কি করে? এইবার পুলিশ, এবার কি হবে, উনি দাঁড়িয়ে আছেন, এদিকেও দাঁড়িয়ে আছেন। আমি রাস্তাঘাটে, আমি গত সপ্তাহে মাসির বাড়ি তো আমার, গত সপ্তাহে আমি জেনে গেছি যে ওখানে প্রোগ্রাম হবে, তাহলে আমি যাই, রক্তদান শিবির হবে, সেই জন্য আমি গেছিলাম। এবার আগের সপ্তাহে জেনে গেছি, এবার ব্যারাকপুর এখান থেকে এখানে, আমি না পরের সপ্তাহে আমি গেছি, ঠিক রাস্তা দিয়ে, মানে কি বলবো, ব্যারাকপুরে না প্রচুর বাড়ি না, ওই গোলাপ গাছ এইসব আছে, রাস্তা দিয়ে সমস্ত গোলাপ টোলাপ নিয়ে ওনাকে একটা স্টিক, হাতের তৈরি স্টিক তৈরি করে দিচ্ছি। রাস্তাঘাটে মতো কত কিনতে পাওয়া যায়, কিন্তু হাতের তৈরি স্টিক, আমি যখন আমি গেছি ফট করে, নীরবতা পালন হচ্ছে, আমিও নীরবতা স্টার্ট করে একদম দাঁড়িয়ে পড়েছি, এরকম ভাবে দাঁড়িয়ে আছি পুরো, আমি হাঁটছি তো, তখন নীরবতা পালন হচ্ছে, আমি এইভাবে দাঁড়িয়ে, সবাই দেখছে তো আমাকে,
তারপরে আমরা ওনার উদ্দেশ্যে আমি একটা গান গাইবো। দেখবে তুমি এদিক ওদিক যাও, তুমি যে কোনো মন্দিরে যাও, দেখবে তোমার গান করতে দেবে না। কিন্তু কত মানুষ যে আছে, যদি একবারে একটা গান শুনুক, একটা কথা শুনুক, তার মধ্যে থেকে দেবেই না, তাহলে আমরা কোথায় চান্স পাবো? এইরকম গান করতে 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 আমার হেভি সাহস হয়ে গেছে। আগে তো লজ্জাই পেতাম, স্কুলে তো জনপুর বয়েজ স্কুলে তো 25 বৈশাখ পালনই করতে পারলাম না। কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় কিন্তু আমি ম্যাডামকে অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, এই গানটা কিন্তু আমি করেছিলাম। কেন? উনি তো আমাকে নম্বর দেবে, আর স্কুল তো আমি নম্বর দেবে না। আমাকে সব বন্ধু বান্ধবীরা সবাই বলেছে কর, আমি তখন জানি না, আমি তো লাজুক, আমি তো করতে পারবো না। কিন্তু তার মেয়ে গান করেছে, আমি করতে পারলাম না। সেটাই বলছি, ব্যারাকপুরে এরকম হয়েছে। আমি তখন গান করলাম যে আমি ওনার উদ্দেশ্যে স্টিকটা আমি হাতে তৈরি করেছি, একটা পুলিশকেই বলেছি, ওনার তো প্রফেশন পুলিশই ছিল। তারপরে উনি বলল হ্যাঁ যাও, তোমার হাতে তৈরি করেছি, তুমি যাও। আমি তো গত সপ্তাহে আগে থেকে প্রিপারেশন হয়েছে, ওখানে আমি গান করবোই। আমার হেভি জেদ। হয়তো উনি চাইছে, তুমি বিশ্বাস করতে পারবে না, আমি স্টেজে উঠলাম, ওনাকে পড়ালাম, হ্যাঁ পড়িয়ে দিয়ে আমি একটা গান করবো, সত্য মঙ্গল প্রেমময় তুমি, একদম ওনাকে উদ্দেশ্য করে। তোমারও গানে, তোমারও ধ্যানে, উনি গান না জানে ধ্যান, উনি তো বিষয় আছে ভালো, পদে আছেন। হ্যাঁ যাই হোক, পদে না থাকুক, উনি তো তোমার ওই যে এভারেস্ট অভিযান করতে করতে ফেলিওর, উনি এটাই করে বেড়ায়। কিন্তু তার মধ্যে উনি পুলিশের কাজ করে। এইবার ওই যে গানটা হয়ে গেল, নামতে স্টেজ থেকে নামতে দেরি, আমাকে ওই পুলিশটা যে বললো যাও ওঠো, একজনকে তো বলতে হবে, পুলিশকেই ধরেছি। তাহলে পুলিশ কোথায় খারাপ? সব পুলিশ খারাপ না, একটা পুলিশের জন্য আর একটা পুলিশ, এই যে মমতা ব্যানার্জি দেখছো না দিদি কতটা, এই যে আমরা কি ওনার মতো হতে পারবো না? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নাম কিন্তু বলতেই হবে, মুখ্যমন্ত্রীর নাম কি বলতেই হবে, নাম তবেই বলতে পেরেছি। হ্যাঁ আজকে মেয়েদের কতটা ফ্যাসিলিটি, কতটা একদম একা অবস্থায়, সেই তো নিঃসঙ্গ অবস্থায় তুমি পারবে? আমার স্বামী আমার হাতে 1000 টাকা প্রতি মাসে ধরে দেয়। আচ্ছা আমাকে, হ্যাঁ ঠিক, একদম ঠিক একদম। কিন্তু সেটা না, আমি ছোট করতে না কখনোই না, না কি সুন্দর কথা বলছো। হ্যাঁ ওনার জিনিসটা পাচ্ছি, যাতে আমি লোককে কিছু দিতে পারছি, এটা তো কেউ বুঝছে না। গরিব মানুষকে আমার দেওয়ার ইচ্ছা থাকলে, কিন্তু স্বামীর কাছে চাইতে পারবো না, যেহেতু উনিই দিয়েছেন, একদম একদম ওটা তো আমার পূর্ণ স্বাধীনতা, একদম আমার জিনিস। আমি সেটা বলছি, সেটা তুমি বাদ দাও, তোমার সঙ্গে আমার আলাপ হলো তো, সেটা তুমি বাদ দাও। কিন্তু আমাদের যখন পরীক্ষার প্রশ্নপত্রে আসে যে মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের আর প্রধানমন্ত্রীর নাম কি, তখন কিন্তু ওই দুজনকেই, আমি তাই জন্য দুজনকেই প্রণাম। তার কারণ উনিও ঠাকুরের প্রতি ভক্ত, উনিও কিন্তু ঠাকুরের ভক্তি আছে। তাই বলে ওই যে টাকা দেওয়ার জন্য না, উনি দিচ্ছেন বলে আমরাও দিতে পারছি না, ওনাকেও দিচ্ছেন, তাই তো সেটাই তো বলছি, ওতপ্রোতভাবে জড়িত একজনের প্রতি চেন ওয়াইজ একজনের। তারপরে মনে কথা, ওনাকে আমার খুব ইচ্ছে, জানো তোমাকে বলে গেলাম, আমার খুব ইচ্ছে, কারো সামনে না, সাদরে নয়, তার কারণ আমার উনি না রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসেন। জানি না এটা কতদিন আমার বাস্তবায়িত হবে আমার জীবনে, আমার খুব ইচ্ছা মমতা ব্যানার্জি দিদিকে আমার একটু রবীন্দ্রসঙ্গীত। বলো কালীতলার ওখানে, কালীঘাটের ওখানে, আচ্ছা ওখানে ওনার পার্সোনাল ক্লাব, মানে উনি ওখানে মানে জোরে বলো, যা জমা দিয়ে আসবে, আচ্ছা সেইগুলো উনি ভেরিফিকেশন করে, তাই দিনেরটা প্রতিদিন। আমার অনেক দিনের ইচ্ছা, বিশেষ করে দিদি, আমার দিদিকে খুব গান শোনাতে আমার খুব ইচ্ছে। কোন আর্টিস্ট আছে তাকে গান শোনাবে, যে আমি সেদে গিয়ে গান শোনাবো? আমার তো ইচ্ছে ওনাকে খুব, উনি যেহেতু রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে, ভগবান আমাকে সেই শরদিন্দু কুণ্ডকে একটা কথা বলেছিল, তুই কি কাউকে ভালোবাসিস? আমি না, কাউকে তো আমি ভালোবাসি না। হ্যাঁ আমি তাহলে মনে করবি তুই কাউকে ভালোবাসিস, এই দরদ দিয়ে গানটা, আমার গানটা কি খারাপ হয়েছে? এই যদি হারমোনিয়াম থাকতো আর একটু ভালো হতো, তাই না? এবার সেজন্য হ্যাঁ চর্চা আমি যেন সাকসেস পাই, প্লিজ। আমার কান্না পাচ্ছে, আমার দিদিকে খুব গান শোনাতে ইচ্ছে করছে, মমতা ব্যানার্জিকে দিদিকে। তার কারণ, এটারও কারণ আছে, উনার সব সদস্যরা সব শিখে গেছে, মানে শুনে নিয়েছে আমার গান। কোথা থেকে বলো তো? ডানকুনিতে, তোমাকে তুমি বলছি, ডানকুনি থেকে। হ্যাঁ তার কারণ ডানকুনির যে ছেলেটার সঙ্গে আমার সম্বন্ধ হয়েছিল, সে হচ্ছে বক্তৃতা দিত এই মমতা ব্যানার্জি 2010, তখন আমার সম্বন্ধটা এসছে, আর তখনই উনি সাকসেস পেয়েছেন। এইবার ওখানে সমস্ত মহিলারা আমার গান শুনেছে, যারা নাকি, আর এই যার সঙ্গে আমার সম্বন্ধটা হচ্ছিল
প্রদীপ ওনার নাম, টাইটেলটা ভুলে গেছি। এবার উনি সরকারির সঙ্গে বেসরকারির সঙ্গে মানে বিজনেসের সঙ্গে যুক্ত আছে, মানে এমনই কাজ করেন যে কোনো সময় 5,000 হয়, কোনো সময় 10,000 হয়, হট করে সম্বন্ধটা এসেছিলো। যাই হোক, আমার গান কিন্তু উনি কিন্তু সবাইকে শুনিয়েছেন। কেন? আমার মাকে ফোনটা ধরে, আমার তো ল্যান্ড ফোন ছিল, আমার মা তো, আমার বাবা তো ক্যালকাটা টেলিফোন্সে চাকরি করতেন, সেই সুযোগে আমার মা, বাবা মরে যাওয়ার পর ওই সুযোগটা পায়। আমার বাবার খুব ইচ্ছা ছিল যে ল্যান্ড ফোন ব্যবহার করবে, অফিস থেকে দিচ্ছে, ইচ্ছা থাকলেও মানে নিজেকে তো ভালো রাখতে হবে, তাহলেই তো তুমি 75 বছর বাঁচবা। তিনি বলছিলেন যে আমার খুব ইচ্ছে 75 বছর যেন আমি বাঁচি। তোমাকে তো নিজেকেও ভালোবাসতে হবে। খাওয়া দাওয়া দেখুন দিদি আমাদের কিন্তু ভালো, নিশ্চয়ই আমার যা মনে হয় উনি খাওয়া দাওয়া ভালো মতো করেন, তার কারণ না হলে তো তুমি টিকতে পারবেন না। আমার কথা ওনার কতটা সাহস, এই যে মন্দিরটা উনি চালাচ্ছেন মুকুন্দ, আমি ওনাকেও ভালোবাসি, ওনাকেও শ্রদ্ধা করি, তার কারণ আমার অধিকার নেই। যেমন আমার অনুকূল ঠাকুরকে আমার প্রোগ্রামে যেতে হয়, কিন্তু অনুকূল ঠাকুর একদম জাগ্রত, আমি নিজেই উপলব্ধি করেছি। আর আমার শাশুড়ি মায়ের হচ্ছে সীতারাম দাস শঙ্করনাথ, আমি সেখানেও চান্স পাই। যে কল্যাণী হাউজিংয়ে, কল্যাণী হাউজিং, বুঝলে। এবার তাই আমি বলছি, হ্যাঁ এইবার ওই তোমার ওখানের কথা বলছি, ডানকুনির সম্বন্ধটা। এবার ও না দু রকমের কথা বলেছে। প্রথমে বলেছে যে ক্যাশ নেবে না, ক্যাশ নেবে না, পরে বলছে ক্যাশ নেব। আমার একটা ছেলে যদি, হ্যাঁ আমি শ্রদ্ধা করি, উনি তৃণমূল করেন, আমি সমস্ত শ্রদ্ধা করি, কিন্তু একটা ছেলে যদি দু রকমের কথা বলে, প্রথমে বলে ক্যাশ নেব না, তারপরে বলে ক্যাশ নেব, তার কারণ উদ্দেশ্য আছে। ও ভেবেছে আমি ওদের ওখানকার মানুষজনকে গান শুনিয়ে আমি ওর প্রেমে পড়ে গেছি। আমি প্রেমে পড়বো না, আমি পড়বো যতক্ষণ না আমার বিয়ে হবে, তার কারণ আমি কেন ওনার প্রতি আসক্তি হব? আমার ভগবান, আমার বাবা বলে গেছে জীবনে কখনো কারোর কাছে নিজেকে বিলিয়ে দেবে না, নিজেকে বিলিয়ে দেবে না। এখন তুমি যদি খপ্পরে পড়ে যাও, যেমন আমাদের ওই যে ডাক্তার দিদিটা, ওই জন্য যখন রাজা গীতায় এই তো তোমাদের পেয়ে গেছি, হ্যাঁ, যে যখনই এক রাজা বলেছিল সবাই বীরবল ঢল সবাই বসে আছে, পুরো বসে আছে, পুরো, হ্যাঁ হ্যাঁ পুরো, তো তখন ওনাকে বলা হয়েছিল যে তুমি কোন মানে সবচেয়ে বলো তো তুমি কোন বানকে, হ্যাঁ বলো তুমি বলো। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি তখন বললো যে বাক্যবান। বাক্যবান তখন বলছে এ কি বাক্যবানে কাউকে বধ করা যায়? আচ্ছা আচ্ছা, তখন বলছে না বাক্যবানেই বধ করা যায়। তখন বলছে ওই যে বলছি দিদির কথাটা চ্যানেলে যাবে, ইউটিউব চ্যানেলে একটা কাজ করো, যে তুমি যদি বাক্যবান হয়ে থাকে তোমার, তাহলে বলছে আমি এখনই আপনাকে প্রুফ দেবো, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একটা প্রমাণ দেবো। আচ্ছা তখন বলছে মহারাজ যদি একটু রাজকন্যাকে আমার বাড়ি পাঠান। আচ্ছা ঠিক আছে, আমি রাজকন্যাকে পাঠাবো। উনি পালকি করে নিজের বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে প্রচুর খাওয়াচ্ছে, রাজকন্যাও খাচ্ছে। খাওয়া দাওয়ার পর উনি একসময় ফেলিওর, মানে আর খেতে ইচ্ছা করছে, ফেলিওর কথাটা তো আছে, এবার খেতে ইচ্ছা করছে না। তখন বলছে যে আমি না আর খেতে পাচ্ছি না। তখন উনি কানের কাছে গিয়ে শুধু এই একটা বাক্য বলেছে, তোমার বাবার খাবার বাবা দিচ্ছে, আমি দিচ্ছি, খাও না। এই কথাটা বলতে রাজকন্যা রেগে গেল। আচ্ছা, আর ওই যে বাবার খাবার বলেছে, খাবেই না, রাখবেই না। তখন সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করলো, রাজকন্যাকে নিয়ে গেল, বললো কি বলেছে তোমাকে এমন কথা যে তুমি এত তোমাদেরকে পেলাম? তখন বলেছে বাবা আমাকে এই কথা বলেছে, নিয়ে আসো পুরুকে, এখনই তাকে বধ করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তখন রাজাকে বললো যে আমার একটা কথাতেই আপনি আমার জীবন নিয়ে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কথায় আমার জীবন নিয়ে নিচ্ছেন, তাহলে বলুন মানুষের জীবন মারার আগে কথার মানেই তো মানুষকে মেরে দেয়। তাই তো আমি আপনাকে এই কথাটা বললাম, আপনি আমাকে শুলে চড়িয়ে দিন। এই যে মারলাম, কিন্তু মারতে হবে না, মারা হয়ে গেল, তাই না? সেটাই বাক্য মানুষের সঙ্গে এত, আর এই যুগটা কলি যুগ। এখন এই যুগে সমস্ত কর্মটাকে যদি ভালো করার চেষ্টা করি, তাহলেই তো সত্য যুগে প্রবেশ করবো আমরা। হয়তো কীটপতঙ্গ হব, সত্য যুগের মানুষ একদম একদম ঠিক, কিন্তু সত্য যুগের কোনো একটা অংশ যদি আমি পাই, সেটাই আমার ভগবানকে ধরে থাকতে হবে, সেই কৃষ্ণ। তাই তোমার নামটা কি একটু বলবে? তোমার নামটা বলো। আমার নাম দাস, এস দাস। আচ্ছা, যাই হোক।
শেষ দাস হলো, কিন্তু আমার ওই কথাটা তো আমার শেষ হলো না। এবার আমি না ওখানে আমি রাজি হলাম না, বিয়েতে রাজি হলাম না ডানকুনিতে। তাহলে আমি একে পাবো কী করে? কল্যাণী হাউজিং, ও হচ্ছে রানাঘাট এইচডি অফিসে কাজ করে, এবং যত রকমের গরিব দুঃখী আছে তারা এসে এসে চিৎকার করে, চেঁচামেচি করে, না কাঁদে, তখন আমার বর গিয়ে থামায় যে আমি তোমাদের জন্য করে দেবো। ফাইলের পর ফাইল তুলে তুলে সে ওগুলো একদম পুরো করে দেয়, যে যারা নাকি দুঃখী আছে, গরিব দুঃখী আছে, তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার। আর তাদের জন্য কত মানুষ আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় না, আর বিধবা ভাতা পায় না, বয়স্ক ভাতা পায় না। হ্যাঁ, আমিও সোশ্যাল ওয়ার্ক করি। তাই না? এই তো মিলে গেল, দেখেছো? সোশ্যাল ওয়ার্ক করি, কারণ কিছু হলে আরে সবার কি মানুষ থাকে? সেই তো মানবিকতা, মানসিকতা। সবার আত্মীয় নিয়ে কি সংসার হয়? একদম। অন্য মানুষকে যে তুমি তো আছে না, তাই তো নিয়েও তো আমার একটা এই যে আমি বললাম যে তুমি কিন্তু আমার যখন প্রোগ্রাম হবে যাবে, এই দেখো প্রোগ্রাম সমানে প্রোগ্রাম করছে, যে ফোন করছে যে আমাদের গান থাকে তো অনুকূল ঠাকুরের, মানে ওখানে আমাকে যেতে হবে গান করতে। তাহলে আমি তো ঠাকুরকে ভালোবাসি, রবীন্দ্রনাথকে পাবো, আমি দূর থেকে কেন তুলবো? আমি যাই না, কি আছে, ওনারাও তো মানুষ। যদি মনে করি ওনারাই ভগবান, আমার রবীন্দ্রনাথকে কোথায় পাবো? তোমরাই তো রবীন্দ্রনাথ, এটাকে মনে করতে। আমি কি তো খারাপ কথা বললাম? আমি কি কোনো বেশি কথা বললাম? আমি যে তোমার কাছে কত কিছু সংগ্রহ করলাম, এই যে দুজনকে প্রণাম। হ্যাঁ, আচ্ছা, আর একটুখানি গঙ্গাটা দেখিয়ে দিই। ঠিক আছে।